সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সকলকে আমন্ত্রণ আমার সাথে পদার্থবিজ্ঞানের নতুন জগতে। আমরা ইতিপূর্বে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা শেষ করেছি। আশা করি তোমরা দ্বিতীয় ক্লাসটি ইতিমধ্যে করে নিয়েছো। যদি না করে থাকো একটু করে আসলে তোমরা ভালো করবে, অর্থাৎ পরবর্তী জিনিসটা বুঝতে সুবিধা হবে। তোমরা এখানে সমদ্রুতি, সমবেগ এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা ত্বরণ দিয়ে শুরু করব। ত্বরণ এই শব্দটা তুমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান যখন পড়েছ সেখানে অভিকর্ষজ ত্বরণ বলে একটা বিষয় পড়ে আসছো আগে। তো এই ত্বরণ থেকেই তোমার অভিকর্ষজ ত্বরণ আরো ব্যাপকতা পাবে বা পেয়েছে। তো আমরা ত্বরণটাকে একটু জেনে আসি। ত্বরণ হচ্ছে, ত্বরণটা বোঝানোর জন্য তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। তুমি যখন বাসার থেকে স্কুলে যাও, তুমি প্রথমে বাসার থেকে তুমি যখন বের হও নাই তখন তোমার গতি কত, তখন তোমার বেগ কত? বেগ মানে বেগ শব্দটা পড়ে আসছে এর আগের ক্লাসে। বেগ 0। তুমি যখন বেরোচ্ছ বাসার থেকে তখন তোমার বেগ আস্তে আস্তে বাড়তে শুরু করলো। যদি বেগ না বাড়ে তাহলে তুমি তো সেখানে দাঁড়িয়েই থাকবে, তুমি তো তোমার বাসায় দাঁড়িয়ে থাকবে। তোমার বেগ যদি বেড়ে যদি শূন্য থেকে যদি না বাড়ে তোমার বেগ, তাহলে তুমি কিন্তু রওনা হও নাই। বেগটা বাড়তে থাকে। বাসার থেকে যখন একটু বের হও তখন একরকম বেগ থাকে, যখন তুমি রাস্তায় আসলে তখন বেগ আর একটু পরিবর্তন হয়। এভাবে স্কুল পর্যন্ত আসার সময় তুমি কি একটু চিন্তা করতে পারো, তোমার নানা জায়গায় নানা রকমের বেগ হয়েছে। কখনো বেগ একটু বেড়ে গিয়েছে, কখনো বেগ একটু কমে গিয়েছে। এই বাড়া কমার যথেষ্ট যুক্তি আছে। তুমি যখন রাস্তা পার হচ্ছিলে তখন তোমাকে চারিদিকে গাড়িগুলো দেখে তোমাকে পথ পার হতে হয়েছে, রাস্তা ক্রস করতে হয়েছে। তো সেখানে তুমি তো যেখানে মানুষ নাই, তুমি যেভাবে হাঁটো ওই গাড়ি ঘোড়ার মধ্য দিয়ে, যখন খুব দ্রুত গাড়ি চলছে তুমি তো তার মধ্যে দিয়ে দৌড় দিতে পারবে না, তাই না? তোমাকে একটু দেখে শুনে পার হতে হবে। সেক্ষেত্রে তোমার বেগটা কিছু কমে গিয়েছে। আবার যদি ট্রাফিক যদি হাতে এভাবে ইশারা করে তাহলে গাড়িগুলো থামলেই তুমি যেতে পারছো, আর যদি গাড়ি না থামে তাহলে তোমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তখন তোমার বেগ 0। কেমন? আবার যখন তুমি রাস্তা পার হয়ে গেলে তখন সে আগের যে বেগ কমে গিয়েছে সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য তুমি আরো দ্বিগুণ বেগে হাঁটা শুরু করলে। তাহলে এই যে বেগের যে পরিবর্তন হচ্ছে, এই বেগের পরিবর্তনের হার, হার মানে কি? সময় দিয়ে ভাগ করা। মানে অর্থাৎ তুমি প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগের পরিবর্তন করলে। যদিও তুমি প্রতি সেকেন্ডে একই রকম বেগের পরিবর্তন করো নাই, কিন্তু টোটাল সার্বিকভাবে তোমার বেগের পরিবর্তনটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, মানে বেগের পরিবর্তনের হার, এটাকে আমরা ত্বরণ বলি। তাহলে বিষয়টা একই হলো, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। আচ্ছা, এক্ষেত্রে যদি তুমি মনে করো তোমার বেগের কোনো পরিবর্তন হয়নি, তাহলে তোমার ত্বরণ হয়নি, তাহলে তোমার ত্বরণ নাই। তার মানে বেগের পরিবর্তন যদি না হয় এটাকে আমরা কি বলি? সমবেগ। সমবেগ, যেখানে বেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ইনিশিয়াল বেগ, আদি বেগ আর শেষ বেগ একই, এবং মাঝখানে তোমার যত রকমের বেগ হয়েছে সবগুলো বেগ একই, অর্থাৎ কোনো জায়গায় বেগের কোনো পরিবর্তন হয় না। এটাকে আমরা বলি সমবেগ। তাহলে বেগের পরিবর্তন না হলে কি ত্বরণ থাকবে? থাকবে না, কারণ ত্বরণ তো বেগের পরিবর্তনের হার। বেগ পরিবর্তন হলে সেখানে ত্বরণ থাকে। তাহলে বেগের যদি পরিবর্তন না হয় সেখানে কোনো ত্বরণ থাকে না, ত্বরণ 0 হয়। এটা চলো আমরা একটু গাণিতিক ভাবে বা পদার্থবিজ্ঞানের ভাষায় বুঝে নেব এখনই। ঠিক আছে?
তোমরা দেখলে তো? ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি, বা ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, বা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভি হলো শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। সুতরাং ত্বরণ থেকে গতির প্রথম সমীকরণ প্রতিপাদিত হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। বেগের পরিবর্তনের হার পরিবর্তন না থাকলে কেন ত্বরণ থাকে না তোমাদের গাণিতিকভাবে দেখানো হলো। এবার আমরা আরেকটু আগাই। যেহেতু ত্বরণটা বেগ নিয়েই তৈরি হবে, বেগের কি কি আছে? বেগের দিকও আছে, মানও আছে, দুটোই আছে। তাহলে যদি এখানে দেখো, তুমি তোমার বইয়ের এই জায়গায় বিষয়টা তুমি পাবে, বেগের দিক এবং মান দুটিই আছে। তাই বেগের পরিবর্তন দুভাবে হতে পারে। দুভাবে বলতে, যদি তোমার কোনো চলমান বস্তুর যদি দিক পরিবর্তন হয়, তাহলে তোমার বেগের পরিবর্তন হয়। আবার মান পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হয়। তাহলে তুমি যদি কোনো চলমান বস্তুর বা গতিশীল বস্তুর, হ্যাঁ আরেকটি কথা ভালো, কোনো স্থির বস্তুর ক্ষেত্রে কিন্তু এসব প্রযোজ্য হবে না, কারণ বেগ মানে চলমান বস্তু। তাহলে কোনো গতিশীল বস্তুর যদি দিক পরিবর্তন হয়, সেক্ষেত্রে বেগের পরিবর্তন হচ্ছে। মান পরিবর্তন হলে সেক্ষেত্রে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে ত্বরণ হচ্ছে। তুমি যখন আঁকাবাঁকা পথে সাইকেল চালিয়ে গিয়েছো, তখন যতবার তুমি বাঁক নিয়েছো ততবার তোমার বেগের পরিবর্তন হয়েছে। কারণ বাঁক নিয়েছো মানে তুমি যখনই দিক পরিবর্তন করতেছো, মানটা পরিবর্তন না হতে পারে, তুমি যখনই বাঁক নিচ্ছ তখন তোমার দিকের পরিবর্তন হয়েছে। তাহলে যেহেতু মান এবং দিক দুটোর যে কোনো একটি পরিবর্তন হলে বেগের পরিবর্তন হবে, কাজে এখানে বেগের পরিবর্তন হয়েছে। আর বেগের পরিবর্তন হওয়া মানে কি? ত্বরণ হয়েছে। কারণ আমরা একটু আগেই বললাম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো বেগের পরিবর্তন হলে তখনই ত্বরণ হয়। তুমি পুরো পথটাকে সমদ্রুতিতে গিয়ে থাকলেও শুধু দিক পরিবর্তনের জন্য ত্বরণ হচ্ছে। এ কথাটা বলছো সমদ্রুতিতে চলা। দ্রুতির মধ্যে দিক দিলে কিন্তু বেগ হয়ে যায়। কাজে তোমার মানটা সমান। তুমি হয়তো যদি তুমি তোমার সাইকেলের যে বেগে চলছে এই বেগের মানটা যদি তুমি পরিবর্তন নাও করো, কিন্তু তুমি যেহেতু দিক পরিবর্তন করেছো, তাহলে তোমার ত্বরণ হয়েছে বা ত্বরণ হয়েছে। ঠিক একই রকম আগের যে উদাহরণটা আছে, এখানে যে পাথরের যে একটা ছেলে যে পাথরটা ঘুরাচ্ছে, এখানেও সে যদি একই দ্রুতিতে ঘুরায়, কিন্তু পাথরটা কিন্তু তোমার দিক পরিবর্তন হচ্ছে। আমাদের এর আগে বলছিলাম এই পাথরটা যদি তুমি এদিকে ঘোরাও, তাহলে এখানে এটার দিক এদিকে। পাথরটা যখন এখানে চলে আসবে তখন এটার দিক এরকম হয়ে যাবে। এরকম প্রতি ক্ষণে ক্ষণে দিকের পরিবর্তন হবে। যখন পাথরটি এখানে চলে আসবে তখন এটার দিকে এরকম। তাহলে এক্ষেত্রেও তোমার দ্রুতি একই থাকলেও
যেহেতু দিক পরিবর্তন হচ্ছে কাজে এখানেও ত্বরণ হচ্ছে। এই দেখো সুতো দিয়ে বাঁধা মাথার উপর সময় যদি ঘোরানো থাকে তাহলে ঘুরতে থাকা পাথরটি ক্রমাগত দিক পরিবর্তন হবে, অর্থাৎ তার বেগের পরিবর্তন হবে বা ত্বরণ হবে। যদি তোমার গতি সরল রৈখিক হয়ে থাকে, মানে একই পথে চলছো, কোনো দিক পরিবর্তন হচ্ছে না, এরকম সোজা পথে যাচ্ছ, তাহলে দিক পরিবর্তনের কোনো সুযোগ নাই। এখানে কোনো দিক পরিবর্তন হচ্ছে না, তার ত্বরণ হতে পারে কিন্তু বেগের মানের পরিবর্তনের কারণে। এই ক্ষেত্রে ত্বরণটা কখন হবে? এই যে যদি একটা গাড়ি বা একটা বস্তু যদি সরল পথে চলে, তাহলে এক্ষেত্রে ত্বরণ হওয়ার সুযোগটা কোথায়? এটা তো দিক পরিবর্তন হচ্ছে না, যদি ওর মানের পরিবর্তন হয়। মানের পরিবর্তন কিরকম? যেমন তুমি যদি প্রথম সেকেন্ডে তুমি যদি 5 মিটার যাও, দ্বিতীয় সেকেন্ডে তুমি যদি 10 মিটার যাও, তাহলে লক্ষ্য করে দেখো এখানে মানের পরিবর্তন হয়ে গেল। এক্ষেত্রে ত্বরণ হবে, কিন্তু এক্ষেত্রে দিক পরিবর্তন হচ্ছে না, মানের পরিবর্তনের কারণে কিন্তু ত্বরণটা হচ্ছে। হ্যাঁ, ত্বরণটা আবার দুই রকম ত্বরণ আছে, ধনাত্মক ত্বরণ ও ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলি। ধনাত্মক ত্বরণ নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে, চলেন আমরা ঋণাত্মক ত্বরণটা কি দেখে আসি। দেখেছো তাই না? তাহলে এক্ষেত্রে যে ত্বরণটা হচ্ছে এটা নেগেটিভ ত্বরণ, আর এই নেগেটিভ ত্বরণটাকে বা ঋণাত্মক ত্বরণটাকে আমরা বলি মন্দন। তাহলে মন্দন ও ত্বরণ, বাট এটার তাহলে আদি বেগটা বেশি থাকবে, শেষ বেগটা কম থাকবে। এক্ষেত্রে আদি বেগটা যদি বেশি থাকে, শেষ বেগ যদি কম হয়, তাহলে এক্ষেত্রে তোমার ত্বরণটা নেগেটিভ হয়ে যায়, সেটাকে আমরা মন্দন বলি, ওটাকে আমরা মন্দন বলে থাকি। বুঝতে পেরেছি আশা করি। এই ক্ষেত্রে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এই ছবিতে একটি বস্তুর সময়ের সাথে, এদিকে টাইম, এই পাশে সময়, আর এই পাশে হচ্ছে বেগ। তুমি যদি গ্রাফ যদি না বুঝে থাকো একটু খেয়াল করো,
এখানে 0, মানে এই জায়গার মধ্যে 0 বলতে বোঝাচ্ছে এখানে আমরা স্টার্ট করিনি, একটা বস্তু বেগ শুরু করে নাই, স্থির বস্তু। সময় পার হচ্ছে, বেগ আস্তে আস্তে বাড়তেছে। দেখো বেগ 0 থেকে আস্তে আস্তে বেড়ে 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 এখানে চলে আসলো। মনে করো এটা 5, এটা 10, তাহলে মনে করো এটা এখানে এটা 7 বা 8 এরকম কিছু একটা হতে পারে। তাহলে বেগটা বেড়ে গেছে আস্তে আস্তে। আবার বি বি জায়গাটা খেয়াল করো, এখান থেকে এখানে, এখানে সময় গিয়েছে, সময় বেড়েছে, কিন্তু এখানে বেগ কিন্তু বাড়ে নাই। বেগ এই বিন্দুতে যা ছিল এখানেও বেগটা তাই, তো এখানে কোনো বেগের পরিবর্তন হয় নাই। কিন্তু 0 থেকে এই পর্যন্ত বেগের পরিবর্তন হয়েছে। আমরা যদি একটা ভিন্ন কালি ব্যবহার করি, তাহলে লক্ষ্য করো এই জায়গাটার মধ্যে বেগের কোনো পরিবর্তন হয়নি। আবার এখানেও বেগের পরিবর্তন হয়েছে। দেখো এই জায়গা থেকে বেগ একদম এখানে সর্বোচ্চ বেগে পৌঁছে গেছে। আবার এখান থেকে ডি পর্যন্ত এখানে বেগ আবার হ্রাস পেয়েছে, কমে গিয়েছে। শুধু যেটা লাল কালি দিয়ে আমি ব্লক করলাম সেই জায়গাতে বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি, এই এই জায়গাটা এখানে বেগের পরিবর্তন হয়েছে, তার মানে এখানে ত্বরণ হয়েছে, বেগ বেড়েছে। খেয়াল করো 0 ছিল, 0 থেকে বেড়ে গিয়েছে। বি বিন্দুতে বেগের পরিবর্তন হয়নি, একই বেগে চলছে, সমবেগে চলছে, তাহলে এখানে কোনো ত্বরণ হয়নি। এই সি জায়গাটা একটু খেয়াল করো, এখান থেকে একদম বেগ বেড়ে সর্বোচ্চ এখানে, ধরো যদি আমরা এটা 5 ধরি, 10, 15, 20, 30 এরকম, বা 20 থেকে আরো বেশি হয়ে যেতে পারে, এটা হিসাব করলে এখানে বেগ সর্বোচ্চ, তার মানে এখানেও ত্বরণ হয়েছে। মানে গাড়ি এখন সর্বোচ্চ হাই স্পিডে চলতেছে। এখানে হঠাৎ করে সামনে, গাড়ির সামনে প্রতিবন্ধকতা থাকতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বেগটা ড্রাইভার গাড়ির বেগকে আবার কমিয়ে দিতে হচ্ছে। তাহলে কমিয়ে দিলে দেখ হ্রাস পাচ্ছে বেগ, সময় যাচ্ছে, গাড়ি তার হুট করে বন্ধ হয়ে যেতে করে দিতে পারে না, আর্জেন্ট ব্রেক করতে পারে না, আর্জেন্ট ব্রেক করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কাজে আস্তে আস্তে বেগটা হ্রাস পাচ্ছে, সময় যাচ্ছে, দেখো সময় বাড়তেছে, মানে সময়ের সাথে সাথে বেগটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এখানে ত্বরণ হয়েছে। এই ত্বরণটা কোন ত্বরণ বলতো? একটু আগে বললাম এটা, এখানে বেগটা বেশি, এখানে বেগটা কমে যাচ্ছে। তাহলে যদি এটাকে আমরা আদি বেগ ধরি, এটাকে শেষ বেগ ধরি, আদি বেগটা বড় আর শেষ বেগটা ছোট, কমে এমনকি 0 হয়ে যেতে পারে, অথবা 0 নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে এটা বেগ হ্রাস পাচ্ছে। এই জায়গাটাকে আমরা ডি, ডি অবস্থানটা, এই যে গ্রাফের মধ্যে যে ডি, ডি জায়গাটুকু, এটাকে আমরা কি বলতে পারি? মন্দন বলতে পারি, কারণ বেগ হ্রাসের হারকে আমরা কি বলি? মন্দন বলি। তাহলে এই জায়গায় মন্দন হয়েছে। আচ্ছা, এখানে উত্তরটা যদি আমরা একটু দেখি ওদের একটু উত্তরটা দেখি তো আমাদের সাথে। এতে ধনাত্মক ত্বরণ, বিতে ত্বরণ নেই, সিতে ধনাত্মক ত্বরণ, ডিতে মন্দন বা নেগেটিভ ত্বরণ হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আশা করি এই বইয়ের এটার সাথে আমরা এটাকে আরো একটু এলাবোরেট করে এখানে ছবির মধ্যে বুঝিয়ে দিয়েছি। আশা করি বুঝতে অসুবিধা হবে না তোমাদের। তো আমরা গতিতেও নানা রকমের হয়। আমরা এই অধ্যায়ের মধ্যে শুধু সরল রৈখিক গতি নিয়ে এখানে আলোচনা হয়েছে তোমাদের, অর্থাৎ দ্রুতির পরিবর্তন হয় তাহলেই ত্বরণ হবে। এখানে সরল রৈখিক গতিতে দিক পরিবর্তন হয় না, তাই না? একই দিকে চলবে। কাজেই যদি মানটা পরিবর্তন হয়ে যায়, দ্রুতি বলতে এখানে দিক নেই, শুধু মানটা আছে, এই জন্য বলছে দ্রুতির পরিবর্তন হয়, অর্থাৎ মানের যদি পরিবর্তন হয় কেবল সেখানে ত্বরণ হয়। তো ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, এটা আমরা জেনে আসছি একটু আগে। যদি সমত্বরণ হয়, সমত্বরণ মানে কি? ত্বরণ সবসময় একই থাকে, অর্থাৎ সময়ের সাথে ত্বরণের পরিবর্তন যদি না হয়, ত্বরণ শুরুতে যেরকম শেষে একই রকম, তাহলে আমরা লিখতে পারি ত্বরণ অতিক্রান্ত সময়ের শেষে বেগ, অতিক্রান্ত সময়ে আদি বেগ, মানে শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। অর্থাৎ যদি কোনো এক মুহূর্তে কোনো বস্তুর বেগ যদি, আদি বেগ যদি ইউ হয়, এবং টি সময় পর যদি তার বেগটা যদি বি হয়, তাহলে ত্বরণ এ হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়, এই ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখান থেকে
তোমাকে যদি আমি এখানে আরেকটু ইয়ে করি, এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে দেখো তো ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা একটা কাজ করি, এটা লিখে দেই, কোনাকুনি গুণ করি, বি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটি, বি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো তো এই জায়গায় একটু খেয়াল করো এবার, এবার এখানে দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা এখান থেকে আসছে। কিভাবে এটা আসলো, এটা যারা বুঝেছো তারা তো, যারা তো বুঝতে পেরেছো তারা তো বুঝেছোই, আর যারা বুঝতে পারেনি তারা এই যে এটা এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করে এখান থেকে লিখেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, ত্বরণের মাত্রা, এখানে বক্সটা একটু খেয়াল করো এবার, বক্সটা একটু দেখো, ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রাটা কিভাবে আসছে সেটা একটু দেখো। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আমরা ইতিমধ্যে জেনেছি যে মাত্রা লিখতে গেলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় ত্বরণের মাত্রা, এল পার টি স্কোয়ার, এল অথবা এল টি ইনভার্স টু, এটাকে কি করে আসে সেটা আমরা একটু দেখি। উপরে খেয়াল করো, এই জায়গাতে আমরা উপরে ভি মাইনাস ইউ, ভি মানে শেষ বেগ আর ইউ মানে আদি বেগ, বেগের বেগ মানে কি, দূরত্ব বাই সময়, বেগ মানে দূরত্ব বাই সময়, দূরত্ব মানে লেংথ, দূরত্ব দৈর্ঘ্য, লেংথ বাই সময় টি, বাই তাহলে ইনভার্স, তাহলে এটা বেগের মাত্রা এল টি ইনভার্স। এটা যদি তুমি যদি না বুঝে থাকে, এর আগে আমরা মাত্রা বানানোর সময় বুঝেছি, অথবা তুমি এখনো তুমি বুঝতে পারো এখানে কিভাবে, বেগ মানে দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে লেংথ আর সময় হচ্ছে টি, এল বাই টি। আচ্ছা, তোমাকে আমি এটা আরো একটু ডিটেলস দেখাই, এভাবে না দেখাইয়া, এল তারপরে আসো টি, এটা হচ্ছে বেগ, কেমন। আবার দেখো নিচে দেখো সময়, সময় হলো আরেকটা টি, তাহলে কি দাঁড়ালো, এল বাই টি স্কোয়ার। তুমি গণিতের মধ্যে নিশ্চয় জানো, পাওয়ার নিচে উপরে, উপরে নিচে এনে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে এল, এল টি, এখানে টু হচ্ছে পাওয়ার, এটা তো নিচে, উপরে উঠলে মাইনাস টু, তাহলে দেখো ত্বরণের মাত্রা এল টি ইনভার্স টু। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, মাত্রা জানলে ত্বরণটা তুমি সহজে বের করতে পারো, কিরকম দেখো এখানে, এল, এল মানে দৈর্ঘ্য, লেংথ, দৈর্ঘ্যের একক কি মিটার, দৈর্ঘ্যের একক মিটার, আর টি টাইম, টাইম সময়, সময়ের একক কি সেকেন্ড, এস সেকেন্ড এস, তাহলে এল এর জন্য এম আর টি এর জন্য এস, আর মাইনাস টু তো আছেই, তাহলে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখলে কত সহজে মাত্রা থেকে একক বের করা যায়। আবার একই রকম একক জানলে তুমি মাত্রা বের করতে পারো, সেটা উল্টো করলেই হয়, মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা এল, এস সেকেন্ড সময়, সময়ের মাত্রা টি। সো একটা জানলে আরেকটা বের করা যায়, কাজে এটা এটা একেবারেই সহজ একটি বিষয়, কেমন। এখানে আমরা যে ফর্মুলাটা জানলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা দিয়ে তুমি নানা রকমের অঙ্ক করতে পারো, ফিজিক্স যে কিছু ম্যাথ আছে, ম্যাথ গুলো খুব সহজে করা যাবে এখানে। ভিটা কি এখানে আমরা একটু মনে করি শেষ বেগ, ইউটা কি আদি বেগ, এ হচ্ছে কি ত্বরণ, টি হচ্ছে সময়। এখানে চারটা ফ্যাক্টর রয়েছে, এই চারটা ফ্যাক্টরের মধ্যে যে কোনো তিনটা ফ্যাক্টর জানা থাকলে তুমি আরেকটু সহজে এই ফর্মুলার সাহায্যে বের করে ফেলতে পারো। এখানে আরেকটা বিষয়, আচ্ছা আমরা ম্যাথ করব এটা দিয়ে, এটা আসতেছে একটু পরে। আচ্ছা, এখানে কিছু কন্ডিশন রয়েছে, বস্তুটি যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে স্থির অবস্থা মানে কি, ইউটা জিরো, আদিবেগ জিরো, তখন কি দাঁড়াবে, ভি ইজ ইকুয়াল টু এটি, ভি ইজ ইকুয়াল টু এটি। আমি এখান থেকে তোমাকে আরেকটা বিষয় একটু ঠিক করে দিই, এ মানে ত্বরণ, যদি কোনো বস্তু, কোনো যদি গতিশীল বস্তু সমত্বরণে চলে, তাহলে আমরা কি লিখতে পারি, ভি, এ যদি ফিক্সড হয়, এই যে ত্বরণ যদি পরিবর্তন না হয়, তাহলে বিটা কার সাথে পরিবর্তন হবে, টি এর সাথে, টাইম বাড়লে ভিও বাড়বে, টাইম কমলে ভিও কমবে, কেননা এত পরিবর্তন হচ্ছে না, তখন এটাকে আমরা গণিতের ভাষায় লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি, ভি টি এর সমানুপাতিক। কেন, কারণ এটা পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ টাইম বাড়লে ভিও বাড়বে,
টাইম কমলে ভিও কমবে, অর্থাৎ সময় যত বাড়তে থাকবে বস্তুটির বেগ ততই বাড়তে থাকবে। কেমন? তাহলে ভি সমানুপাতিক টি, সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকে। এই ক্ষেত্রে তোমাকে যদি আমরা প্রশ্ন করি বা তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে, সমতরণ মানে একই ত্বরণ পরিবর্তন হবে না, সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে স্থির অবস্থান থেকে চলমান বস্তুর ক্ষেত্রে শেষ বেগ সময়ের সমানুপাতিক। প্রমাণ করো, প্রতিপাদন করো। আমি আবার বলছি, আজ আবার বলার দরকার নেই, তুমি আবার শুনে নাও। তাহলে কথাটার অর্থটা কি হলো? আবার দেখো কথাটার অর্থ কি হলো। সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে মানে এখানে এটা কোনো পরিবর্তন হবে না, এটা ঠিক থাকবে। স্থির অবস্থান থেকে মানে ইউ এর মানটা 0, তাহলে a0, হ্যাঁ এটা সরি a0 না, একই থাকবে, ইউটা 0, তাহলে ইউ 0 হলে কি দাঁড়ায়? v is equal to at। আবার হচ্ছে সমতরণে, তাহলে এ পরিবর্তন হচ্ছে না, তাহলে সমান এবং এর পরিবর্তে আমরা সমান ম্যাথমেটিক্স এর ভাষায় আমরা প্রপোর্শনাল টু ব্যবহার করলাম। তাহলে সমানুপাতিক b প্রপোর্শনাল টু t, অর্থাৎ t পরিবর্তন হলে ভিও পরিবর্তন হবে, টি পরিবর্তন না হলে ভি পরিবর্তন হবে না। ঠিক আছে কথাটা? আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো আমরা চলো বি ইজ ইকুয়াল টু প্লাস এটি এর উপর আমরা একটা দুটো প্রবলেম দেখি। প্রবলেম দেখে আমরা এটা দিয়ে কিভাবে প্রবলেম সলভ করা যায় সেটা আমরা দেখতে পারি। কেমন? ইজ ইকুয়াল টু, তুমি দেখো এখানে স্থির অবস্থা থেকে বলছে, তাহলে স্থির অবস্থা মানে আদিবেগ কত? 0, 0 প্লাস 80, তাহলে 0 প্লাস 80 যদি হয় তাহলে কি দাঁড়ালো? ভি ইজ ইকুয়াল টু 80, ভি সমান 80, এই যে ভি সমান 80। এখন যদি গাড়িটি যদি সুষম ত্বরণে চলে বা সমত্বরণে চলে, অর্থাৎ এই যদি ফিক্সড হয়, এই যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা বলতে পারি এই যদি পরিবর্তন না হয় তাহলে সময়ের সাথে সাথে কি পরিবর্তন হবে? বেগের পরিবর্তন হবে। সময়ের সাথে সাথে তখন তোমার কি হয়ে যাবে? এই বেগের পরিবর্তন হবে, অর্থাৎ ভিটা তোমার এই যে ভি দেখতে পাচ্ছ ভি, এই ভিটা পরিবর্তন হবে, এই ভিটা পরিবর্তন হবে। তাহলে এই যদি ফিক্সড হয় অর্থাৎ সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে যদি ত্বরণ পরিবর্তন না হয় তাহলে সময় যতই বাড়বে বিও তত বাড়বে। তুমি ম্যাথমেটিক্স এর ভাষায় দেখো এটা পরিবর্তন হচ্ছে না, এই যা আছে তাই। তাহলে ভি আর টি এর রিলেশনটা কি হবে? ভি আর টি এর সম্পর্কটা হবে ভি বাড়লে টি বাড়লে ভি বাড়বে, টি কমলে ভি কমবে। অর্থাৎ এই কথাটা তো টাইম যতই বাড়তে থাকে, টাইম যত বাড়তেই থাকে চলমান বস্তুটির বেগ ততই বাড়তে থাকে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তো তাহলে এটাকে আমরা ফিজিক্সের ভাষায় আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি, ভি সমানুপাতিক টি। কখন এই কন্ডিশনটা কখন আসতেছে? যখন এ কনস্ট্যান্ট, অর্থাৎ এ যখন পরিবর্তন হবে না, অর্থাৎ সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণ যদি একই থাকে, সমত্বরণ বা সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে ভি মানে শেষ বেগ সময়ের সমানুপাতিক। বিশ্লেষণ করো, প্রমাণ করো, প্রতিপাদন করো। তাহলে এটা বললে তুমি এই প্রশ্নের উত্তরটা তুমি এখান থেকে ত্বরণ থেকে তোমাকে শুরু করতে হবে। প্রশ্নের উত্তরটা আমরা একটু আবার দেখি। প্রথমে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা প্রতিপাদন করতে হবে তোমাকে। ভি সমান ইউ প্লাস এটি, আমরা গত ক্লাসে প্রতিপাদনটা দেখাইছি তোমাকে। তারপরে ওরা যে কন্ডিশনটা দিচ্ছে সেই কন্ডিশনটা তুমি এখানে অ্যাপ্লাই করো। বস্তুটি যদি স্থির অবস্থা থেকে শুরু করে সমত্বরণে চলতে থাকে তাহলে এখানে ইউ ইজ ইকুয়াল টু, ইউ সমান স্থির অবস্থা তো বলছি ইউ সমান 0, তাহলে তুমি এই সমীকরণটার মধ্যে ইউ ইজ ইকুয়াল টু 0 বসাও। এই যে আমি এখানে যে সমীকরণটা করে দিলাম, ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু এটি। আবার এখানে বলেছে সমত্বরণে, তো সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে এ হচ্ছে কনস্ট্যান্ট, এ কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই যদি পরিবর্তন না হয় তাহলে তোমার ভি কার উপর নির্ভর করে?
B is dependent on T, অর্থাৎ টাইম যতই বাড়ে বিও ততই বাড়তে থাকে। তাহলে এই প্রশ্নটা কিরকম হচ্ছে, স্থির অবস্থান থেকে চলমান বস্তু সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সমানুপাতিক। এখানে শুধু বেগও বলতে পারে, শেষ বেগও বলতে পারে, সময়ের সমানুপাতিক প্রতিপাদন করো। তাহলে তোমাকে এই পর্যন্ত চলে আসতে হবে। আমরা যে v is equal to 80 পর্যন্ত শেষ না, এই যে ওরা যে v is equal to 80, তারপরে তোমাকে যেহেতু ত্বরণটা পরিবর্তন হয় না, তাইলে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়, তাহলে আমরা লিখতে পারি v proportional to t, অর্থাৎ v basis t, v t এর সাথে সাথে পরিবর্তন হবে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এগুলো v is equal to, এটাও ফর্মুলা, পদার্থবিজ্ঞানের সূত্র, এবং এগুলি দিয়ে অঙ্ক করা যাবে। এগুলো দিয়ে ফিজিক্স এর ছোট ছোট ম্যাথ আছে, ম্যাথ গুলো আমরা করতে পারি। দীর্ঘ ক্লাসে ক্লান্তি আসে, আজকে আমরা এখানে শেষ করতে চাই। পরবর্তী অংশটা আমরা আগামী ক্লাসে শুরু করব আবার। তো ভালো থেকো সকলেই, শুভেচ্ছা নিরন্তর। আগামী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে।